দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। দুর্নীতি বিরোধী কার্যক্রম তদন্তেই কি শেষ, এই শিরোনাম আমরা কথা বলবো। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন স্টুডিওতে, আমরা একটু পরিচয় করাতে চাই। আছেন মোহাম্মদ মমতাজ হোসেন, সাবেক রাষ্ট্রদূত, এবং আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আসলে আলোচনায় যেতে চাই। মোহাম্মদ মমতাজ হোসেন, আপনাকে দিয়ে শুরু করি একটু। দুর্নীতি বিরোধী কার্যক্রমের শেষ পরিণতি কি, তদন্তেই কি শেষ পরিণতি কিনা? আমরা যদি মিঠু, পিকে হালদার, বেসিক ব্যাংকের বাচ্চুর প্রেক্ষিত বিবেচনায় নেই, আর এখনকার সবথেকে তাজা যেসব খবরগুলো, বেনজির আহমেদ, মতিউর, এসব বিষয়গুলো তো রয়েছে, কি বলবেন? আপনাকে এবং আমার প্রিয় আজিজ ভাইকে ধন্যবাদ, এবং দর্শক যারা দেখছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। দুর্নীতি বিরোধী অভিযানে যে কথাটা আপনারা বললেন যে চলছে আর কি, এটা ধরেন দুর্নীতি তো আর একদিনে শুরু হয় না, এবার একদিনে শেষও করা যাবে না। তো দুর্নীতি আমাদের সমাজে রন্ধে রন্ধে বলতে হয় যে সকল স্তরেই আজকে আমরা দুর্নীতিটা একটা পর্যায় থেকে হঠাৎ করে দেখা যাচ্ছে অনেক, যেটা মানুষ কোন সময় এদেশের মানুষ, দেশবাসী কেউ আশা করে না যে এই ধরনের একটি অবস্থার সৃষ্টি হবে। কিছু ব্যক্তির, কিছু লোকের কারণেই আজকে আমাদের টোটাল সমাজের যে অবস্থাটা, চিত্রটা ফুটে উঠছে, এটা ঠিক আমি 80% সত্য তাও না। বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, সাধারণ নাগরিক, যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যারা ফিক্স ইনকামের লোকজন আছেন, চাকরি করে খান, করে খান, তারা কিন্তু দুর্নীতি সম্পৃক্ত হন না। তো আমরা লক্ষ্য করছি যে আজকে সমাজে উচ্চ স্তরে, বিশেষ করে ধনী শ্রেণী বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে আছে আজকে দুর্নীতির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেটা লাগামই বলা যায়। এখন কি এটি কি মানে শুধু তদন্তই কি আমরা লক্ষ্য করছি? এখন আমি যে করতে না, তদন্ত কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখেছেন যে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, এবং কিছু ব্যক্তি আছে যারা, আপনাকে হালদার কথা বললেন আপনি, যে সে দেশের বাইরে রয়েছে, যে দেশে সেখানেও সে কিন্তু কারাগারে রয়েছে, মুশকিল বিচারাধীন রয়েছে, সে বাইরে আসে, সেটা ডিফারেন্ট। কিন্তু বাংলাদেশে যারা দুর্নীতি, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বা অভিযোগ করা মানে তদন্ত চলছে, আমরা আশা করব আপনি যেটা বললেন যে না, এই তদন্ত করে এই সুষ্ঠু বিচার করা হোক এবং তাদেরকে আইনাত আনা হোক, এবং তাদের যে ইতিমধ্যে সরকার, আপনি দেখছেন বেনজির তার সম্পদের বাজেয়াপ্ত করেছে, এবং সরকার সেগুলো তাদের সেগুলো সরকার তত্ত্বাবধানে নিয়ে গিয়েছে। তো শুধু আমরা আশা করব যে শুধু তদন্ত করে সরকারের কাছে নেওয়া যায়, তারা যারা দৃষ্টান্তমূলক শাস্তি পায়, তাদের শাস্তিগুলো যেন যারা দুর্নীতি করার চেষ্টা করে বা দুর্নীতি এই ধরনের হঠাৎ করে অর্থবিত্তশীল, ক্ষমতাবান যারা তারা হওয়ার চেষ্টা করেন, তাদের তারা যেন একটা বার্তা যেন তাদের কাছে যায় যে না, দুর্নীতি করে, অসৎভাবে অর্থ আয় করে এই দেশে, এই সমাজে বাস করা যাবে না, তাকে একদিন তার শাস্তি আইন আওতা আসতে হবে এবং তার বিচার হবে। এইটা মানুষের একটা মেসেজ অবশ্যই মানুষের দেওয়া উচিত, এবং আমি মনে করি রাষ্ট্রের একটা দায়িত্ব, বড় দায়িত্ব শুধু বড় দায়িত্ব, সকল ক্ষেত্রে সে যেই হোক, রাজনীতি আরম্ভ করে নিম্ন স্তরের কর্মচারী পর্যন্ত আজকে সমাজের সকল স্তর থেকে মানুষকে এই বার্তাটা দেওয়া উচিত বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাই এম এ আজিজ, আপনার কাছেও। আসলে প্রত্যাশার জায়গাটি বললেন যে জনাব মমতাজ হোসেন, যে আসলে সুষ্ঠু বিচারের মাধ্যমে একটি দৃষ্টান্তমূলক শাস্তির কথা। দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা তো নিশ্চয়ই করাই যায়, এবং আমরা সবসময় করি যে একটি দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কতটা আসলে সেটা সে পর্যন্ত, সেই পরিণতি কতটা দেখি, নাকি শুধু তদন্তেই শেষ হয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। ধরেন এ পর্যন্ত 10-15টা কেস আলোচনায় এসেছে বা কেউ কেউ বিচারের অধীনে আছে। ধরেন এদেরকে শাস্তি দিলেন, মৃত্যুদণ্ড দিলেন, তাতে কি সমস্যার সমাধান হলো? যে না, আসলে দুর্নীতির উৎসমুখ বন্ধ করতে হবে, এবং সেটা হলো পলিটিক্যাল উইল, রাজনৈতিক সদিচ্ছা। উৎসমুখ নাকি শেল্টারদাতা, আশ্রয়দাতা, কোনটা? না, শেল্টারদাতাই তো আমি বলছি। উৎসমুখী হচ্ছে রাজনীতি, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে অথবা দুর্বলতার কারণে আজকে এইভাবে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। এখন ধরেন পার্লামেন্টে 2জন বক্তৃতা দিয়েছেন, একজন কুষ্টিয়ার এমপি,
আর একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরে বলছেন যে শুধু আমলারা না, রাজনীতিবিদরাও দুর্নীতি করে। তো ব্যাপারটা হলো, আমাদের ধর্মে আমাদের নবীজির কাছে এক গরিব লোক বিচার নিয়ে আসছে যে আমার ছেলে মিষ্টি খায়। তখন তিনি বলছিলেন আপনি 7 দিন পরে আসেন, কারণ নবীজি নিজেও মিষ্টি খেতে পছন্দ করতেন। 7 দিন পরে আগে তিনি মিষ্টি খাওয়া বন্ধ করেছেন, করে তারপরে 7 দিন পরে আসার পরে ছেলেকে নিষেধ করেছে, মিষ্টি খাওয়া বন্ধ করেছে। তো এই যে নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রার্থীরা হলফনামা দিয়েছে, সেই হলফনামায় 300-400 গুণ বেশি বেশি তাদের নিজস্ব আড়াল আবডাল করেও হলফনামায় এটা উল্লেখ করেছে আয় এত বেড়েছে। এখান থেকে শুরু হতে পারে। অর্থাৎ রাজনীতিবিদরা যে দুর্নীতি করে, এখন ধরেন আপনি যদি প্রশ্ন করেন একটা একটা করে, ধরেন বেনজির আহমেদ, তিনি দুর্নীতি করেছেন, বিশ্বাস করেন একটা উপজেলার মতো পরিমাণ জায়গা কিনে ফেলে, তাকে 4 বার মেডেল দেওয়া হয়, তাকে শুদ্ধাচার সনদ দেওয়া হয়। মতিউর রহমান কিন্তু 4 বার ক্লিন সার্টিফিকেট পেয়েছে দুদক থেকে। এটাই বলতেছি, মতিউর রহমান তাকে 4 বার ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়েছে, 5 বার। তারপরে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, তার বিরুদ্ধে তো রিপোর্ট হয়েছে, সে তো প্রধানমন্ত্রী অফিসে। আমি জানি এই যে ওনার শ্রদ্ধা ভাই যে রাজনীতি করেন, ওনার একটা এমপি, তিনি তো নরসিংদী এলাকার এরকম বেনজিরের মতো বিশাল এরিয়ার মালিক, আমি জানি। তাকে তো আবার প্রমোশন দিয়ে হুইপ বানানো হয়েছে। অর্থাৎ এখানে হলো দুর্নীতিবাজকে ঘৃণা করতে হবে রাজনৈতিক নেতৃত্ব, সেটা তো হচ্ছে না। এবং দুর্নীতিতে 0 টলারেন্স, এইটা মিন করতে হবে, এর জন্য সদিচ্ছা লাগবে। এটা কি শুধু যতগুলো মুখেই চলতে থাকবে যে যখন যে দল ক্ষমতা আসবে খালি বলে থাকবে 0 টলারেন্স? তাই তো হচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, তখন কি দুর্নীতি হয় নাই? আমরা জানি, কিন্তু কোনো সরকার চেনে না, তার পার্টির দুর্নীতিবাজদের চেনে না। মমতাজ ভাই এবং আমি, আপনি এখন অন্তত পক্ষে 20টার নাম বলতে পারি যারা শত শত কোটি টাকার মালিক, কিন্তু সরকার চেনে না। সরকারের আমরা পাবলিকের, আপনার দেখেন সাধারণ পাবলিক তো ট্যাক্স ফাঁকি দেয় না। যে রিক্সাওয়ালা সে বিড়ি খায়, সে বোঝে না যে সে ট্যাক্স দেয়, সেও ভ্যাট দেয়, ওই একটা বিড়ির পিছনে ভ্যাট দেয়। এই ভ্যাট দিয়ে গোয়েন্দা সংস্থার এত লোক পালি কেন আমরা, বলেন আপনি? নিশ্চয়ই তারা এই তথ্য হোম মিনিস্ট্রি বা যেখানে প্রধানমন্ত্রী অফিস সেখানে সাপ্লাই দেয়, সে ফাইল ধামাচাপা দিয়ে থাকে। এই জন্যই বলছি যে সরকার থেকে, যে পার্টি সরকারে থাকুক, সরকারের সদিচ্ছা যদি না থাকে, তাহলে কিন্তু এই দুর্নীতি আপনার আইনে ফাঁসি দিয়ে জেল দিয়া 17 কোটি মানুষের, এখন ধরেন আমি কিছুক্ষণ আগেই আলাপ করেছি, জাতিটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মানসিকভাবে আমরা প্রায় সবাই করাপ্ট হয়ে গেছি। বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছি তখন দুর্নীতিবাজ ঘুষখোর শুনলে মন থেকে ঘৃণাবোধ হতো, এখন সেটা হয় না, কারণ টাকাওয়ালাই শক্তিশালী। আপনি দেখেন জমি দখল, খুন, রাহাজানি করে করে কিচ্ছু হয় না, তাদের টাকা দিয়ে সব খালাস হয়ে যায়। তো সুতরাং সরকার ফুলপ্রুফ হতে পারে। আমি বলি যে সরকারে ধরেন 12 থেকে 15 লক্ষ কর্মচারী আছে, অফিসার থেকে কর্মচারী সরকারের মধ্যে। এই লোকগুলো যদি সৎ হয়, ঘুষ লেনদেনের কোনো জায়গা থাকবে? প্রাইভেট কোম্পানি কি প্রাইভেটকে ঘুষ দিবে? আপনি কি আমাকে ঘুষ দিবেন? দিবেন না তো। এখন এই জন্যই বলি, একটা মিনিস্ট্রির মন্ত্রীর থেকে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত এবং মিনিস্ট্রির অধীনের বিভাগগুলোর বা অধিদপ্তরগুলোর যদি আপনার ডিজি বা ডাইরেক্টর পর্যন্ত সৎ থাকে, ঘুষ খাওয়ার জায়গা তো থাকবে না। আপনি দেখেন আমরা বলি ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিংয়ে টাকা পাচার হয়ে যায়। তো ওখানে একটা কাস্টমসের সেল থাকে, ইভ্যালুয়েশন সেল, ওখানে 4-5 জন কাস্টমসের লোক বসা থাকে। বাংলাদেশে কাস্টমসে 5টা লোক সৎ পাওয়া যায় না। আপনার সমস্যা হচ্ছে যে ওই কাস্টমসে যদি 5,000 টাকা ঘুষ পায়, সেখানে যদি সে 3,000 বা 2,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট করে, যেখানে যেখানে তাকে ধরবে সেখানে সেখানে দেয়, মুখ বন্ধ। এই সিস্টেমই তো চলছে। এই যে মতিউর
হাজার হাজার কাটা বডি। বেনজির যদিও শক্তিশালী, তার অন্যকে ভাগ দিছে কিনা জানি না, কিন্তু মতিউর তো ভাগ দিয়েই খাইছে। নাইলে ওই যে সাবেক এনবিআরের চিফ টেলিভিশনে এসে বলছে না যে তখন 111-এর সময় মইনুল আহমেদ পর্যন্ত তাকে ট্রান্সফার করতে রিকোয়েস্ট করছে, বারণ করছে, তার জন্য সে নিজেই ট্রান্সফার হয়ে গেছে। কিন্তু মতিউর চাকরিতে বহাল ছিল, 4 বার দুদকে উঠেছে, সে ক্লিন সার্টিফিকেট পেয়েছে। এই 4 বারে যে যারা তদন্তে ছিল তাদের আগে তদন্ত করেন, তাদের দুর্নীতি কত টাকার বিনিময়ে তাকে 3 বার ক্লিন সার্টিফিকেট কে দিছে সেটা তো। এই জন্য শস্যের ভিতরে ভূত রাখবেন আর পলিটিক্যাল উইল থাকবে না। দুর্নীতি এই 2, 4, 5 জনকে দেখায়া সারা জাতিকে কিন্তু নিবৃত করা। আমি আসবো আপনার কাছে, আমি একটু আবারও যেতে চাই মোহাম্মদ মমতাজ হোসেন আপনার কাছে একটু, যে একজন মানুষ আসলে 7টি পাসপোর্ট করা কি সম্ভব? আমি জানি যে সম্ভব না, তাহলে কিভাবে সম্ভব হলো বেনজিরের ক্ষেত্রে? বড় পদে থাকলে কি অসম্ভবকে সম্ভব করা যায়? অনেকগুলো ব্যাপারে আমি ভাইয়ের সাথে একমত। তো আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো যে পাসপোর্ট আমার জানা নাই, 7টি পাসপোর্ট করছে সময় নিজের একটা পাসপোর্ট, মানে এত আইন, এত উন্নয়ন, এত কিছু থাকার পরে আমি যখন রাষ্ট্রদূত ছিলাম এসে আমার লাল পাসপোর্ট আমি জমা দিয়ে আমি আবার ওটা পরে সিল মেরে যায়, এটা ক্যান্সেল করা হলো, আবার একটা নতুন পাসপোর্ট, সবুজ পাসপোর্ট। সাধারণ মানুষের জন্য তো একটি পাসপোর্ট করতে অনেক কষ্ট, অফিসে যেতে হয় এবং এর পিছনে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, ছবি টবি দিতে হয় তো নিচে। সুতরাং আমার ভাই এই ধরনের অভিজ্ঞতা আমার জীবনে ঘটে। কতটা ক্ষমতাশালী হলে সেটা করতে পারে, মানে কিভাবে? সাধারণ মানুষেরও না, যেটা আমিও প্রথম বলেছিলাম যে দেশের কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, মেহনতি মানুষ, নিম্নায়ের মানুষ, তারা কিন্তু এইগুলা করে। ভেরি ইন্টারেস্টিং, 7টা পাসপোর্ট হয়েছে, বেনজির পাসপোর্ট অফিসে যেতে হয় নাই। চিন্তা করেন কোন জায়গায় দেশ চলে গেছে। এখন একটা লোকে ওনার হয়তো তার যে অভিজ্ঞতা, হয়তো এই ধরনের, মানে আপনি বেনজিরের উপরেও কিন্তু বাংলাদেশের ক্ষমতা আর অনেক বড় বড় পর্যায়ের লোক আছে, সেখান থেকেই তো বলছি, সেখানেই তো ছাড় পেয়েছে সে। যেটা 7টা পাসপোর্ট একটা লোকের হয়ে যায়, মানে বেনজির যদি এটি করতে পারে তাহলে কি মিন করে? ওই জন্যই তো আমি বললাম যে এটা এই অনিয়ম এবং দুর্নীতি জাতীয়করণ হয়ে গেছে, এই জন্য পলিটিক্যাল উইল লাগবে। আমি যেটা বলছিলাম যে সেই যারা করে তারা সেই টেকনিকগুলো জানে বা কিভাবে করতে হয় সেটা জানেনি, প্লাস কাদের আশ্রয় প্রশ্রয় করতে হয়, সহযোগিতা, সেটা তারা জানে। সুতরাং এইগুলো আমাদের অভিজ্ঞতা নেই, আমরা বলতে পারবো না কিভাবে উনি করেন। আমরা একটু বলতে পারি অবশ্যই দুর্নীতির মাধ্যমে সে এটা করেছেন, এবং যারা তার এই দুর্নীতির সাথে সহযোগিতা করেছে, যেটা ভাই বললেন, আজিজ ভাই, এই বেনজির কেন সবাই যে এনবিআরের বলা হচ্ছে এখন বিশেষ বিতর্ক, অনেকে ছাগল কাণ্ড নিয়ে তার এই ঘটনা, আরও অনেকে যেগুলো আছে, তাদের অবশ্যই আমি মনে করি তারা কারো না কারোর আশ্রয় প্রশ্রয় এই দেশে করেছে এগুলা। সেই আশ্রয় প্রশ্রয় উনি যে কথা বলেছেন যে দুর্নীতি উৎস মুখগুলা, যেটা ভেরি ইম্পর্টেন্ট, যে এইগুলো আমাকে বন্ধ করতে হবে। যে দুর্নীতি যেখান থেকে হয়, আমার মনে পড়ে বঙ্গবন্ধু বিশেষ করে 15 আগস্টের আগে শেষে যদি আপনি একটা দুটো বক্তৃতা শুনেন, যেটা বঙ্গবন্ধু বলেছেন যে বাংলাদেশে, উনি নিজে বলেছেন যে বাংলাদেশের যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে হচ্ছে, উনি কল্পনা করতে পারেন নাই। উনি বলেছেন এইটা আমার জীবনের সমস্ত যৌবন আমি কাটিয়েছি দেশে, এবার আমি এই দুর্নীতিদের নির্মূল করার জন্য এমন কঠোর ব্যবস্থা গ্রহণ করব সেটা কেউ কল্পনা করতে পারবে না। তো বঙ্গবন্ধুও তখনও ফিল করেছেন দেশের স্বাধীনতার পরেও যে এই দেশের দুর্নীতি শুরু হয়ে গেছে, দুর্নীতি যারা করেছে দুর্নীতি। তাহলে এতদিন আজকে অনেক পর্যায়ে, তারপরে সামরিক শাসন, বিভিন্ন শাসন, আজকে রাষ্ট্র দীর্ঘদিন বঙ্গবন্ধুর কন্যাই রাষ্ট্র ক্ষমতায় আছেন। তা আমরা আশা করব দেশবাসী আশা করে বঙ্গবন্ধু কন্যা হিসেবে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার অভিজ্ঞতা, দীর্ঘদিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি এই সব ব্যাপারে অত্যন্ত কঠোর ব্যবস্থা করবেন, যে উৎসমুখগুলো বন্ধ করতে, যাদের সহযোগিতা এবং মানে নিশ্চয়ই তারা বেনজির বা অন্যরা যারা বা অন্যরা যারা দুর্নীতি করে তার উপস্থ এবং তার নিম্নস্থ আমরা প্রত্যাশা করতে চাই আসলে যে উৎস মূলগুলো বন্ধ হোক, আশ্রয় প্রশ্রয়দাতারা আসলে ধরা পড়ুক, সেটি আমরা চাই। আমরা একটু জনাব এম এ আজিজ, আপনার কাছে এই প্রশ্নটি
আপনার কাছেও আমি রাখতে চাই যে অনেক বড় পদে থাকলে বা অনেক বেশি ক্ষমতা থাকলে অসম্ভবকে কি সম্ভব করা যায়, একটির জায়গায় 7টি পাসপোর্ট করে ফেলা যায় কিনা, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকেও আমি একটু নিব। আমি একটু বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। এম এ আজিজ, আপনার কাছে যে প্রশ্ন রেখেছিলাম, আসলে অনেক বেশি ক্ষমতা থাকলে বা অনেক বড় পদে থাকলে তাহলে অসম্ভবকে সম্ভব করা যায় কিনা, একটি পাসপোর্টের বদলে 7টি পাসপোর্টও করা যায় কি না, মানে কিভাবে যায়? এখন যায়, কারণ সুশাসন নাই। পাসপোর্ট অফিসে 2টা লাগে ক্ষমতা, একটা হলো টাকা, একটা ক্ষমতা, আর না হলে ক্ষমতা। অর্থাৎ বেনজির যে 7টা পাসপোর্ট দিয়েছে তখন সে ক্রস ফায়ার করত, যাকে বলছে সে ওই ক্রস ফায়ার স্বপ্নে দেখে ফেলত, তখন আর রিস্ক নেয় নাই। পাসপোর্ট এখন আটকায় রাখবো, রাত্রে আমি থাকবো, তো এই চিন্তা কাজ করেছে। অর্থাৎ যদি সুশাসন, আইনের শাসন যদি একটি দেশে থাকে, এটা সম্ভব না। এখন এই যে পশ্চিমা দেশ নিয়ে আমরা অনেক বিতর্ক করি, কিন্তু এরকম 7টা পাসপোর্ট, এই অন্যায়টা করাতে পারবেন কাউকে দিয়ে? আপনি দেখেন, উদাহরণ দেই, আমাদের দেশেই কি সম্ভব? আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন, তার ছেলের 15 বছর জেল হচ্ছে নির্ধারিত, তিনি কিন্তু অ্যাকসেপ্ট করেছেন। অপরাধ কি? ওই দেশে রিভলভার অস্ত্র কিনতে গেলে মাদকাসক্ত হওয়া যাবে না। পশ্চিমা দেশে তো অধিকাংশ লোকই মদ খায়, সেও খায়, কিন্তু যখন ওইটা কিনতে গেছে তখন তাকে ড্রাঙ্ক মনে হয়েছে, তার জেল হচ্ছে। সে তো অ্যাকসেপ্ট করছে, বাইডেন তো বলছে না আইনে, কারণ ওখানে বিচারের প্রতি আস্থা আছে। বাইডেন নিজে প্রেসিডেন্ট, বাংলাদেশে হলে এটা কি সম্ভব হতো? আমি উদাহরণ দিই, পাকিস্তান বাংলাদেশ অবজারভার ছিল, আমি আমার কেরিয়ার শুরু। বাংলাদেশ অবজারভারের মালিক ছিল হামিদুল হক চৌধুরী, তিনি কিন্তু পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিল। মুক্তিযুদ্ধ চলছে, তিনি সারা পৃথিবী ঘুরে বেড়াইছে যাতে বাংলাদেশকে কেউ হেল্প না করে, স্বীকৃতি না দেয়। আর বাংলাদেশ অবজারভার স্বাধীনতার পক্ষে ছিল। আমি সেই পত্রিকার একজন সাংবাদিক। এখন আপনার বলেন তো দেখি, ওটা সাংবাদিকদের জন্য হয়েছে, মালিক কিন্তু ইন্টারফেয়ার করে নাই। কারণ তারা ইন্টারফেয়ার করার সারা পৃথিবী জুড়ে নড়তে পারছে, কিন্তু অবজারভার এসে নড়তে পারে নাই, কারণ অবজারভারের সাংবাদিক একটা, এখানে তাকে সারেন্ডার করতে হয়েছে। আমি ডেইলি স্টারে ছিলাম, এস এম আলী ফাউন্ডার এডিটর ছিল, 8টি বছর কাজ করেছি ডেইলি স্টারে। মালিককে বিশ্বাস করেন লতিফুর রহমানকে আমি একদিন ডেইলি স্টারের কোনো ফাউন্ডিং অ্যানিভার্সারি প্রোগ্রাম দেখিনি। অর্থাৎ এত ফ্রিডম ছিল। এখন কি সেটা আছে? এখন ধরেন আমি যদি কথায় আমি যদি কোনো সমস্যায় পড়ি, জেলখানায়, ফখরুল আপনি শুনলেও আপনারা কবেন যে আজিজ ভাইয়ের জন্য একটু করি, তো একটু টেলিফোন করি, অর্থাৎ একবার ধরি। তো সমাজের এই কালচারটা হয়ে গেছে, তদবির টাকা কামাও। আপনি উদাহরণ দেই, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, তার বিরুদ্ধে ভিভিড ডেসক্রিপশন দিয়ে তার সম্পদের হিসেবে আসছে। হ্যাঁ, তো আপনার সরকারের কাছে রিপোর্ট নাই, তাকে প্রধানমন্ত্রী অফিসে এখন সে কর্মরত, নিরাপত্তা কি বিভাগ আছে তার সে সিইও বানায় রাখছে। কেন? তাহলে দুর্নীতি যাবে কেমনে? এই আসাদুজ্জামানকে ঘনিষ্ঠভাবে যারা চেনে তারা তো সবাই দুর্নীতি করবে, দুর্নীতি করলে সমস্যা নাই, প্রমোশন হয় আরো, বলেন। সুতরাং এই জন্যই বলছি, রাজনীতি যে সরকারে থাকবে, সরকারের রাজনৈতিক আপনার সদিচ্ছা থাকতে হবে। আইন, বিচার বিভাগ, সুশাসন, এগুলোকে আগে ইনশোর করলে, অর্থাৎ দুর্নীতি নির্মূল করতে হলে সুশাসন লাগবে, আইনের শাসন লাগবে। আপনি প্রশাসনে প্রমোশন দিতেছেন, শত দিয়ে ওএইচডি করে বয়ায় রাখছেন, বিচার বিভাগে বিচারক নিয়োগ দেন না কেন? বিচার তো 40 লাখ 50 লাখ জট লাগিয়ে থাকে বিচার। দোষ দেয় যে আমাদের দেশে আইনের শাসন নাই, কারণ আইন মানে চলে না, বিচারক নাই, আইন শেষ হবে কেমনে? আর উকিল সাহেবরা এই ঠুমকা ইয়েতেই খালি রেট নেয়, ঠুমকা ইয়েতে। বিচার তো সঠিকভাবে আসামি পক্ষ, বাদী পক্ষ সঠিকভাবে চলতে দেয় না, আর সরকার এই বিচার বিভাগকে গতিশীল করে না। ইনফ্রাস্ট্রাকচার নাই, বিচারক নাই, বিচার শেষ হয় না। তো
তো সুতরাং এই জন্য বলছি যে সর্বাঙ্গে ঘাম মলম লাগাবেন কোথায়। আমার এই জায়গায় বক্তব্য হচ্ছে দুর্নীতি এখন বাংলাদেশের 1 নম্বর সমস্যা। 2008 সাল থেকে এ পর্যন্ত আপনার দেখেন দুর্নীতি এবং দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা, দ্রব্যমূল্য এই দুটো প্রথম দিকে থাকে এজেন্ডায়, অথচ এখানে সদিচ্ছা কাজ করে না। দ্রব্যমূল্য দেখেন, আগে পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধে বলতাম 22 পরিবার সব লুট করে নিয়ে যাচ্ছে, এখন 9টা 10টা বিজনেস হাউস যাদেরকে সরকারের কাছে থেকে তারা এত সম্পদ অর্জন করছে, এত অর্থনীতি, তাদের ধরার ক্ষমতা সরকারের নাই। এই 10টা হাউস এক জায়গা হলে দেশে দুর্নীতি দুর্ভিক্ষ লাগাই দিতে পারে, এই জায়গায় চলে গেছে। এখন আপনার চালের বাম্পার ফলন হয়, বাজারে চালের দাম বাড়তি। চিন্তা করেন আমাদের দেশে কি মাছে আমাদের ডিমান্ড কম না? মাছের দাম ইন্ডিয়ার থেকে এত মাছ আসে কে? পচা মাছ আসে কে বলেন? পচা মাছটার দাম কম, কিনে ফেলায় দাম উজ্জা, খাওয়ার পরে বুঝে যে এটা নাই, দেশি মাছ খোঁজে এখনো। কিন্তু এটা ঠিক যে আমাদের এখন চাষ করে মাছের প্রোটিনের সমস্যা, তো চাষ করে মাছই দিচ্ছে, কিন্তু আমাদের মাছে তো সারপ্লাস, আমরা ভেজিটেবলেও যা দরকার সারপ্লাস। এই যে পেঁয়াজ ক্রাইসিস, ভারত যদি ঘোষণা দেয় যে আমি এক্সপোর্ট করব না, সাথে সাথে আমার পেঁয়াজের দাম 10 টাকা কেজি বেড়ে যায়, অথচ পেঁয়াজ আমাদের 5 থেকে 6 লক্ষ টন উদ্বৃত্ত। এটা কাদের সাথে? এটা সরকার কি বাড়ায় দেয় সে বাজার দোকানে? ব্যবসায়ীরা বাড়ায়, ব্যবসায়ীরা। ওই যে তারা বলেন কি এখন আর সিন্ডিকেট নাই, আমি বলি যে এইটা প্রত্যেকটা সেক্টরে, ব্যবসায়ী সেক্টর থেকে শুরু করে রাজনীতি বলে সব জায়গায় একটা করে মাফিয়া গ্রুপ দাঁড়ায়। এখন যে মতিউর কিংবা বেনজিরদের যে কুনজিরের দায় কি কেউ নেয়? এই যে সব সম্ভবকে অসম্ভব করে তারা যা যেসব কুনজির স্থাপন করেছে, দায় তো নিতে চাইছে, চেষ্টা করছে। কে নিতে চাইছে? ভালো করে খেয়াল করে দেখেন, বেনজিরকে এই গত সপ্তাহেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে তার অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে এরকম বিষোদ্গার করা উচিত হবে না। সাংবাদিকরা কি রায় লিখে দেয়? সাংবাদিককে জেল ঘোষণা করে? এটা কি দায় নেয়া? এটা তো দায় অ্যাভয়েড করা প্রথমে, অর্থাৎ তাকে স্কেপ করা। বেনজিরকে তো অন্তত বাইরে যাওয়া নিষেধাজ্ঞা করতে পারত। যেভাবে একটি পত্রিকা তার দাগ নাম্বার দিয়ে জমি টমির যেভাবে রিপোর্ট করলো, সবগুলো তো প্রচার হওয়ার দরকার নাই। যে কোনো একটা আইটেম যদি দুদক দেখে বলতো যে না এটা সঠিক, তার অন্তত তার পরিবারটাকে আটকায় রাখতো, বাইরে যাওয়া নিষেধাজ্ঞাটা করে দিত, তারপরে বিচার হতো, তাহলে তার পালাইতে পারতো। অর্থাৎ এই যে মতিউর, আপনি খেয়াল করে দেখেন 23 তারিখে চলে গেছে, একদিন পরে তার নিষেধাজ্ঞা দিল। এটার অর্থটা কি? তুমি যাও, তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার নিষেধাজ্ঞা খাইবা। হ্যাঁ, তো এগুলো, এটা তো বিচার না। আপনি ধরেন, এই যে উদাহরণ আমি দেই, আমি একবার বিদেশে যাওয়ার সময় অকারণে আপনার ইয়ের থেকে আমাকে ওই যে কি লাস্ট চেক আপ যে করে, ওখান থেকে গেলে একটু স্যার ওই রুমে যান, গেলাম, একটা মহিলা অফিসার, তিনি আমাকে চা দিয়ে খালি টেলিফোন করতেছে। আমি তো বুঝে ফেলছি, আমি বলছি শোনেন কথা বলে, ও শোনেন, আমারে না যাইতে দেন সমস্যা নাই, আমার টিকিটের পয়সাটা ফেরত দেন, ওইটা বার্গেনিং করেন, আমার টাকাটা আসল দরকার। আমাকে চেনেন, বেনজিরকে চেনেন না সরকার? আমি তো 1 পয়সা কোনোদিনে লুট করিনি কারো। আমাকে চিনলেন, বেনজিরকে চেনেন না, মতিউরকে চেনেন না, আসাদুজ্জামানকে চেনেন না। আটকিয়েছে আমাকে তো এরকম চেক করছিল ইমিগ্রেশন থেকে, আমাকে এক অফিসারের রুমে দিছিল, হয়তো খবর আছে কিছু আমার বিরুদ্ধে, আমি তো জানি না কি আছে, শেষ পর্যন্ত আমাকে যেতে দিছে। আচ্ছা, যেতে দিছে, কিন্তু আমাকে তো আমি তো চেকিং এ পড়ছি, তো স্পেশাল চেকিং এ পড়ছি তো। আমার মতো লোক স্পেশাল চেকিং এ পড়ে, বেনজিরের মতো লোক একটা পরিচিত লোক। আরে এক প্রধানমন্ত্রীর পরে আমার ধারণা তারে বাংলাদেশের লোক বেশি চিনত, হাতে চলে গেল, কেউ টের পাইল না। আমি আসবো আপনার কাছে, আমি যেতে চাই মমতাজ হোসেন আপনার কাছে। আসলে এই যে দুর্নীতি যারা করেন বা দুর্নীতিবাজের যখন বিচার হয়, আসলে এর পেছনে যারা শেল্টার দাতা রয়েছেন তাদেরকে ধরার কোনো নজির আমরা অতীতে দেখেছি কিনা, বা শেল্টার দাতাদের যদি রক্ষা করা হয় তাদের দুর্নীতি বন্ধ হবে, বা তাদেরকে ধরা না যায়? আপনি যেটা বললেন, যারা পিছনে যারা আছে তাকে কোনো সময় তাদেরকে ধরা উচিত বলে আমার জানার নাই। তো আরো বেনজির তৈরি, হ্যাঁ, আমাদের এখন যে ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা, যে ব্যবস্থায় আপনি বলেন আজকে সামাজিক অবস্থা, যে অবস্থা, এই অবস্থায় বেনজির বহু জন্ম হবে। এই অবস্থা চললে বাংলাদেশে আমাদের সত্যিকার অর্থে এই সমাজের পরিকল্পনা
পরিবর্তন আনতে হবে। এই সমাজ কাঠামো, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি সব কিছুরই পরিবর্তন আমাদের দরকার, এবং মানুষের মানসিক পরিবর্তনটাও দরকার। পরিবর্তনটা আনবে কে? এইটাই দায়িত্বটা কে নেবে? এই দায়িত্বটা কিন্তু যেহেতু আমি বলবো রাজনীতির দায়িত্বটা ওদেরই দায়িত্ব। তাদের নেতৃত্বে কিন্তু সমাজে বিপ্লব হয়, সমাজে পরিবর্তন হয়, সমাজ হয়, স্বাধীন হয়, সংগ্রাম হয়, সব কিছুই তাদের নেতৃত্বে হয়েছে। সুতরাং এই দায়িত্বটা তাদেরই, রাজনীতিবিদদের, এবং যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের দায়িত্বটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক, কারণ রাষ্ট্রযন্ত্রগুলো তার অধীনে কাজ করে। সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি রাষ্ট্রের দায়িত্বটা সবচেয়ে বেশি। রাষ্ট্র সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের, যেটা আমি বলেছি যে আমাদের এইসব ব্যাপারগুলো যেইগুলোকে সাধারণ মানুষ, আমাদের দেখেন আমরা যে অর্থনীতির দিক থেকে, হ্যাঁ ঠিক আছে, নতুন অর্থনীতির দিক থেকে আমরা বলি এখন মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে বাংলাদেশ অনেক দূরে গিয়ে গেছে, তৃতীয় বিশ্ব মডেল। তা এই যে কষ্ট করে যে অর্থ উপার্জন করলো যারা, আমার বিদেশের থেকে যারা অর্থ পাঠাচ্ছে বা আমাদের এক্সপোর্ট করে যারা অর্থ পাঠাচ্ছে, যারা আমার কৃষক, যারা আজকে এই রোদ বৃষ্টিতে ঝড় তুফানে আপনি বন্যায় বর্ষা আজকে তারা ফসল উৎপাদন করে আমার খাদ্য সংস্থান অর্জন করেছে। আজকে মৎস্যে যারা সারাদিন পানিতে বসে থেকে যারা আমাকে মৎস্য উৎপাদন করে সংস্কৃত করেছে, বিভিন্ন ক্ষেত্রে আজকে যারা কষ্ট করে দিয়েছে, তাহলে এই মানুষগুলার যদি এইভাবে তাদের সম্পদ লুটপাট হয়, দেশে সম্পদ মানে যে দেশে সাধারণ মানুষের সম্পদ, এই দেশে তাদের এদের সম্পদ সাধারণ মানুষের সম্পদ, সেইগুলো যদি এইভাবে লুটপাট হয়ে যায়, এবং কিছু ব্যক্তি যদি এটা নয়, ব্যক্তি কি রাষ্ট্র, যেমন যেটা প্রশ্ন অনেকে আপনারই করবেন হয়তো, যে ব্যক্তি কি এখন সরকারের চেয়ে ক্ষমতাশীল হয়ে গেল, ব্যক্তি কি রাষ্ট্র ব্যবস্থার চেয়ে ক্ষমতাশীল হয়ে গেল, ব্যক্তি কি বিভিন্ন যে আইন প্রয়োগকারী সংস্থার চেয়ে বেশি শক্তিশালী হলো? মোটন যদি তা হয় তাদের রাষ্ট্র ব্যবস্থা ফেল করে সেক্ষেত্রে। তাই কয়েক ব্যক্তির কারণে, কয়েকজন ভাই বললেন আমরা 20 জন হাতে কোনো ব্যক্তির নাম বলতে পারি, সত্য। আজকে যেটা ওয়াহিদুল কাদের সাহেব বলেছেন, এই থেকে যে আপনি বললেন যে সরকারের অনেক উন্নয়ন আছে, সরকারের অনেক অবদান আছে, সেই অবদানগুলোকে ম্লান করে এই ধরনের দুর্নীতি, সে ম্লান করে যে এই কয়েক ব্যক্তির কারণে, এটাই বললাম যে এই কয়েক ব্যক্তির কারণে আজকে আমাদের দেশের সরকার তো অবশ্যই, এবং আমাদের রাষ্ট্রের ভাবমূর্তিটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে আমাদের অর্থনৈতিকভাবেও তো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থনৈতিকভাবে তো আছেই, এবং রাষ্ট্রের যে ভাবমূর্তি, একটা রাষ্ট্র যেটা বাইর বললেন, বিভিন্ন উদাহরণ দিলেন, বাইরের উদাহরণ দিলেন, সেই ক্ষেত্রে আমাদের যখন বিদেশিরা পত্রপত্রিকায় লিখবে, জানবে, তখন আমার রাষ্ট্রের যে ইয়েটা, যে রাষ্ট্রের যে আমাদের ইমেজটা কোথায় যায়, আমাদের রাষ্ট্রের বাংলাদেশ সম্বন্ধে আমাদের ধারণাটা কী হয়, বাংলাদেশের শাসন ব্যবস্থার কী ধারণা, কী সৃষ্টি হয়। সুতরাং সেইগুলোর থেকে আমাদেরকে অবশ্যই কঠোরহস্তে যদি আমরা এখন দমন না করি, ভাই বললেন প্রায় 20 জন, কেন আরও বেশি লোকের নাম বলা যাবে। ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে রাজনীতির মধ্যে দুর্নীতি হয়ে গেছে। অবশ্যই এইটা অস্বীকার করার কিছু নাই। যেটা বললেন যে হলফনামায় আপনি দেখেন না কত গুণ বৃদ্ধি হয়েছে, 100, 200, 300 গুণও বৃদ্ধি হয়েছে, এরকমেরও আছে। সুতরাং অনেকে অনেক হঠাৎ করে সম্পদের মালিক হয়ে গিয়েছে, এটা হয়েছে। এবং এইটাকে যদি নিয়ন্ত্রণ, এখনও সময় আছে, অবশ্যই আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এবং তার শুধু ইচ্ছা আছেন, এবং এটা যদি এখনও নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে সমাজের যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম, যারা কষ্ট করে আজকে আমার এই অর্থনীতি এই জায়গাটায় নিয়ে এসছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে তার রাষ্ট্র স্টেটসম্যানশিপের কারণে আজকে বাংলাদেশে বিভিন্নভাবে আন্তর্জাতিকভাবে আমরা যে সহযোগিতা পাচ্ছি, এই সমস্ত কিছু ম্লান হবে, নষ্ট হয়ে যাবে যদি আমরা এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারি। অচিরেই, এই অবিলম্বে এদের নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আমি একটি প্রশ্ন রেখে আমি একটি বিরতিতে যেতে চাই। জনাব এম এ আজিজ, আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই যে পালানোর পর নিষেধাজ্ঞা দেওয়া হলো, এই যে দেশ ছেড়ে চলে গেলেন বেনজির বলেন, পিকে হালদার বলেন, মতিউর কোথায় আছেন তার কোনো হদিস নেই, কিন্তু একদম ঘোষণা দিয়ে তার নিষেধাজ্ঞা দেওয়া হলো, এবং এতে কি পালানোর সুযোগ করে দেওয়া হলো, নাকি এখানে আসলে কি দেখেন? আমি এই প্রশ্নটি রেখে আমি যেতে চাই একটি বিরতিতে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। এম এ আজিজ, আপনার কাছে যে প্রশ্নটি ছিল, আসলে নিষেধাজ্ঞা দেয়া হলো, তার আগেই চলে গেলেন, যার বিরুদ্ধে অভিযোগ বা দুর্নীতির অভিযোগগুলো তদন্ত হচ্ছে, শেষ পর্যন্ত এদের টিকিটাও কি খুঁজে পাওয়া যাবে 2-4 বছরের মধ্যে, বা বিচারের আওতায় বা দৃষ্টান্তমূলক বিচারের কথা আমরা বলি, প্রত্যাশা করি, সেটি কি সম্ভব কতটা? না, দেখেন, শুরুতে আমি একবার বলেছি, আমি একটু ইলাবোরেট করি। আমি ধরেন মতিউর এবং বেনজিরের কাহিনী দিয়ে বলি। দুদক যেটা করে, এদের কাছে বড় ছোট নাই, ছোট মনে হয় যেন ক্লিন সার্টিফিকেট দেওয়ার জন্য বসে আছে। হ্যাঁ, এই যে যেমন মতিউর 4বার ক্লিন সার্টিফিকেট পেয়েছে,
আবার একটা বোবা ছাগল কিনে একটা বিপদে পড়ছে, ওইটার ক্লু ধরে মাস মিডিয়া উঠেছে, তারপরে সাংবাদিকরা ধরছে। তো তাহলে এখানে দুদকের কাজ কি? দুদক মতিউরকে চেনা নাই। আজকে সেই ছাগলের যে খামার সেটি উচ্ছেদ করা হয়েছে, ছাগল সহ। এটা তো সমাধান না। সমাধান হচ্ছে বেনজিরের এইটা 4 বার দুদকে গেছে অভিযোগ, 4 বারে সে ক্লিন সার্টিফিকেট পেয়েছে। তাহলে দুদক সম্পর্কে কি ধারণাটা দাঁড়ালো? কে দুদকের ওই তদন্তটা করেছে? এখন আবার শুরু হয়েছে বেনজির এবং চোখে দেখেননি, হয়তো চোখে দেখেন নাই, এই জন্যেই চোখে এখন দুদককে দেখা উচিত না। এটা হলো কনস্টিটিউশনাল পোস্ট। কমিশনারদের চাকরি খাইতে পারে না, খাইতে পারে পার্লামেন্ট। এই কারণে ওরা গেড়ে বসবেন, ওনারা বসে থাকবেন, গরিবের টাকা নেবেন, আর দুর্নীতির সমানে সম্প্রসারিত হতে থাকবে। দুদকের অভিযোগ যাবে, জেনুইন দুদকের অভিযোগ যাও, ক্লিন সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসবে। এই জন্য কি দুদক পালে? দেশের মালিক তো জনগণ সংবিধান অনুযায়ী। সংবিধানের এই রিক্সাওয়ালা একটা সিগারেট খায়, ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, কি ওনাদেরকে এই ক্লিন সার্টিফিকেট, চোরদেরকে ক্লিন সার্টিফিকেট দেওয়ার জন্য? বেনজির আপনি দেখেন দুদকের আইনের ফাঁক আছে। আইনের ফাঁক কি? দুদক আগে অভিযোগ পেতে হবে, অভিযোগ নামে হোক বেনামে হোক, এরপরে সেটা বোর্ডে যাবে। বোর্ডে গিয়ে বোর্ডে যদি ওটা ম্যাল মেটেরিয়ালস আছে তদন্ত করার মতো সম্মত হইলে এইটা কোনো একটা অফিসারকে দায়িত্ব দিবে, তদন্তে দিবে। উনি প্রথমে দুদক অনুসন্ধান করবে এটা কতটুকু ঠিক, তারপরে তদন্ত করবে। তদন্ত করে প্রমাণিত হলে তারপরে ওটা কোর্টে যাবে। কোর্টের কাছে যদি ওনারা নিষেধাজ্ঞা চায়, ওটার ভিতরে ম্যাটেরিয়ালস থাকে, কোর্ট নিষেধাজ্ঞা দিবে, নাহলে দিবে না। তারপরে বিচার। তার মানে কি? পদ্ধতিটা কি? পদ্ধতিটাই তো 20 বছরের। দুদকের হাতেই তো 15 বছর দেরি করতে পারে তদন্ত পর্যন্ত যাইতে, তদন্ত শেষ করে চার্জশিট দিতে। তো আমার বক্তব্য হচ্ছে দুদকের আবার উল্টা ক্ষমতাও আছে, যে কোনো ব্যক্তি সন্দেহ হলে গ্রেপ্তারও করতে পারে। যখন বেনজিরের কেসটা এরকম ভয়াবহটা পাওয়া গেল, সাথে সাথে অন্তত পক্ষে হোম মিনিস্ট্রিকে লেখে, অথবা দুদকের ক্ষমতা আছে, তার তো একটা স্বাধীন সত্তা আছে, ইমিগ্রেশনে বলে দিত যে আমাদের একটা অভিযোগ আছে, তদন্ত হচ্ছে, তাই সেজন্য অভিযোগ শেষ না হওয়া পর্যন্ত এতদিনের জন্য বা অতদিনের জন্য বাইরে না যেতে পারে। দেয় নাই তো। ওই যে আগে অনুসন্ধান, তারপরে তদন্ত, তারপরে কোর্টে যাবে, তারপরে নিষেধাজ্ঞা হবে। বেনজিরেরটা পেলেন না, এই প্রক্রিয়াটাকে কি বলবেন? এই যে চলে গেল, বেনজিরেরটা পেলেন না, মতিউরেরটা এত তাড়াতাড়ি নিষেধাজ্ঞা দিলেন কিভাবে? প্রশ্নটা কি? প্রশ্ন স্বাভাবিক না? একই ধরনের তো দুর্নীতি। এটাকে তো দ্রুত দিয়ে ফেলছে। তারপরেও কি উনি যাওয়ার পরে, অর্থাৎ আমাদের গ্রাম দেশে আগে কথা ছিল যে ব্যবসার বাণিজ্য বা চাকরি বাকরি কম লোক করতে, তো আমার ছোট সময় বহুত যোদ্ধার ছিল, তাদেরকে বলতো গৃহস্থ। হ্যাঁ, তো একটা প্রবাদ ছিল, চোরকে বলে চুরি কর, গৃহস্থ বলে সজাগ থাক। তো এই বিচারের, এই দুদকের বিচারে এরকম মনে হয়েছে যে চুরি করছে ওরে কইছে তুই সজাগ থাক, আর চোরকে কয় চুরি কর। এই পদ্ধতি চলছে। বেনজির তার ফ্যামিলি সহ চলে গেল, মতিউর ফ্যামিলি সহ চলে গেল, কোনো সরকারি প্রতিষ্ঠান নাই তাদের চিহ্ন। তার এক স্ত্রী দেশে আছে, আজকে দেখা গেছে। তার একজন স্ত্রী, এক স্ত্রীর আছে, একটা উপজেলা চেয়ারম্যান, উনি দেশে আছে। হ্যাঁ, উনি আছে, উনি আওয়ামী লীগ করেন। উনি এখন সাসপেন্ড হয় না কেন? উপজেলা চেয়ারম্যান একজন, ওনার বিরুদ্ধে অভিযোগ বা তদন্ত হচ্ছে কিনা সেটি তো বিষয়। একটা এক্সিকিউটিভ অর্ডারে তো ওনার খালাস করে দিতে পারে, সাসপেন্ড তো করতে পারে, অন্তত সাসপেন্ড করে অনেক প্রশাসক বসাতে পারে। তো না, উনি আওয়ামী লীগের থেকে উপজেলা চেয়ারম্যান, ওনার তো বিচার হবে না, উনি তো মুক্ত। এই জন্য আমি বলছি যে পলিটিক্যাল উইল লাগবে, বিচারের সবাই সমান। আমরা 3 জন আছি, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কার সমর্থক কে, এটা না, আইনে সব সমান। বাইডেনের ছেলে 15 বছরের জেল হয়, এটা মানতে হবে, এটার নাম আইন। আমরা তো ওই আইনই চাই। আমরা সবচেয়ে গর্বিত জাতি, অথবা আমরা স্যাক্রিফাইস করা জাতি, 30 লক্ষ মানুষ জীবন দিয়ে দেশটা তৈরি করছি।
কয়েকজন লোককে লুট করার জন্য দেশ তৈরি করি নেই। লুট করার জন্য, তাদের জন্য দেশটা সারা বিশ্বে মাথা নত করবে, হেয় হয়ে যাবে, এই জন্য তো দেশ তৈরি করি নেই। সুতরাং এদের কঠোর বিচার তো হবেই। এবং এই যে আমি বললাম যে দুর্নীতি বন্ধ করা, ধরেন এই যে অর্থ পাচার হয়, এই অর্থনীতি সমিতি এই গত 10-15 দিন আগে একটা সম্মেলন করছে। তার প্রধানও কিন্তু আমি জানি অত্যন্ত লোক, সম্মানী লোক, অর্থনীতিবিদ, তিনি কিন্তু আওয়ামী লীগ ঘরানারই। তারপরে বলছে 50 বছরে 12 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই যে পাচার হয়, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, আবার বড় বড় ঘুষ যারা খায় তারা আবার করে ঘুষটা আমার লন্ডনে দিয়ে আসো, তারপরে তোমার যে ফাইল সাইন করব। ওটা হলো, ওটাকে বলা হয় কি যেন, ওই যে কি সিস্টেমে যেন, অর্থাৎ টাকা আপনার কাছে দিলাম, টাকা সে পৌঁছায় দিবে, হুন্ডি হুন্ডি হুন্ডি। আচ্ছা, এই সরকার কি একটা হুন্ডি, এই 17 বছর ক্ষমতায় আছে, 16 বছর, একটা হুন্ডি কারবারিকে চিনতে পারে না? আমি তো চিনি না, চিনতে পারলে আমাকে জিজ্ঞেস করুক, আমি বলে দিই। হুন্ডি ব্যবসা, সরকারের এত মেশিনারিজ, ডিজিডিএফআই, এনএসআই, এসবি থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান তো আসেই, পুলিশে আসেই, হ্যাঁ, সিআইডি, কত কিছু আছে। আমি আসবো আপনার কাছে। একটা হুন্ডি ব্যবসায়ীকে চেনে, একটা হুন্ডি ব্যবসায়ী ধরছে। তাহলে কি এই যে অর্থ পাচার রোধে, আপনার বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট আছে, প্রায় 250 লোকের নাম দিছে, যারা টাকা পাচার করছে, ঘরবাড়ি করছে, দিছে। কই সরকার থেকে কোনো নড়াচড়া আছে? নাই। আসবো আমি আপনার কাছে একটু, মোহাম্মদ মমতাজ হোসেন আপনার কাছে একটু আসতে চাই যে এটি কি তদন্ত প্রক্রিয়া স্বচ্ছতা বলবেন কিনা? নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, তার আগেই তারা চলে যাচ্ছে, তাহলে কিভাবে মানে বিচারগুলো কি হবে শেষ পর্যন্ত? দেখেন, অন্যায় করে, অপরাধ করে, হ্যাঁ, কেউ কোনোদিন পার পায় নাই, এতে ইতিহাস বলে, এবং তাই হয়। বা মানে এটা ন্যাচারের একটা স্বাভাবিক, ন্যাচারের একটা বিচার আছে। আপনি যদি দেখি আমরা, হ্যাঁ, বাংলাদেশে বিচার হবে, তারা বিদেশে থাকবে না। বিচার আপনি দেখেন, বঙ্গবন্ধু হত্যা করে তো পালিয়ে গেছিল অনেকে, অনেকে আসে না, এইসব বিচার তাদের নিয়ে আসা হয়েছে, এসে হত্যা বিচার হয়েছে না, ফাঁসি হয়েছে না। তো যারা, আমি যেটা বলছিলাম যে যারা এই ধরনের কার্যকলাপ করেছে, তারা একদিন হয়তো, এখন আমাদের আপাত দৃষ্টি মনে হচ্ছে তারা হয়তো পার পেয়ে গেছে, কোনোদিন পার পাবে না। যারা এই ধরনের ব্যক্তি, একদিন না একদিন তাদের শাস্তির মুখোমুখি হতে হবে, চিরদিন তো এইভাবে থাকবে না, তা সমাজইভাবে। মানে এরকম কি হয়েছে কখনো যে 20 বছর পরেও দুর্নীতিবাজকে ধরে বিচারের আওতায় মুখোমুখি, 30 বছর 40 বছর পরে? হয়েছে না যে আমি ওইটা হয়েছে, ঠিক আছে, কোনো দুর্নীতিবাজের এরকম হয়েছে? দুর্নীতিবাজের আগে যে সেই ধরনের সাজাপ্রাপ্ত হয়েছে, সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে আছে, তাদের এই ধরনের ঘটনা আমার লিস্ট, আমার মতে আমার জানা নেই। সুতরাং আমি এটা, আজিজ ভাই আমার সাথে একমত হলেন, এইটা আমার জানা নেই। তাই আমি বলতে পারি যে এরা যারা আজকে পালিয়ে গিয়েছেন বা মানে পালান যাওয়া, আপনার অনেক আজিজ ভাই বলতে চেষ্টা করেছে যে সুযোগ দেওয়া হয়েছে, অবশ্যই রাষ্ট্রযন্ত্র এদের তো অপরিচিত না। আমার মতো একটা সাধারণ মানুষের, যেটা আজিজ ভাই বলেন, ওনাকেও এয়ারপোর্টে কিছু সময় হলো তাকে অপেক্ষা করতে হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করেছে বা যাই হোক। তো সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি যাদের, আমরা প্রথমে যে কথা বলেছি যে যাদের আশ্রয় প্রশ্রয়, হ্যাঁ, এবং তারা আজকে এই ফুলে ফেপে আজকে এই অবস্থায় এসেছে, এবং তারা কোনো আইনকে তোয়াক্কা না করে, রাষ্ট্রের কোনো ব্যবস্থাকে তোয়াক্কা না করে, নিজেকে রাষ্ট্রের চেয়ে বেশি ক্ষমতাবান মনে করে দেশের সাধারণ মানুষের সম্পদ লুট করে তারা চলে যাবে, এ শাস্তি হবে না, এটা হতে পারে না। এবং বিশেষ করে আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আছে, রাষ্ট্র ক্ষমতায় আছে, দায়িত্ব তার ওনার অবশ্যই বেশি, এবং উনি যে অবশ্যই এটার ব্যবস্থা গ্রহণ করবেন আমি বিশ্বাস করি। আর যারা পালিয়ে যাচ্ছেন মনে করছেন, আমি মনে করি যে যেটা আমি বলেছি, হয়তো পালিয়ে কিছুদিন থাকবেন, ন্যাচারেরও একটা বিচার আছে, প্রাকৃতিক, সামাজিক, এবং একটা সাধারণ মানুষের একটা আল্লাহর তরফ থেকেও একটা বিচার হয়, যেটা ন্যাচারাল বিচার বলা হয়। তাদেরকে একদিন না একদিন শাস্তি আসতেই হবে। ন্যাচারাল বিচার তো হবে, আমরা কি সেই ন্যাচারাল বিচারের জন্য অপেক্ষা করব? না, অপেক্ষা বেশি দিন করতে হবে না। হয়তো আমি হয়তো 1-2 বছর হয়তো না, মানে সময় হয়তো লাগতে পারে, তার চেয়ে কমও সময় লাগতে পারে। তাদের আইনে আওতায় আনতে হবে, প্রথমত তাদেরকে আনতে হবে, আইনে আওতা এনে
তাকে আইনের সামনে তাকে মুখোমুখি করতে হবে তাকে, হ্যাঁ, এবং তাকে সেই সুযোগটাও দিতে হবে যে আইনে আওতায় আইনে সে আইনে আওতায় আসুক, তুমি আসো, তোমার এই সব জিনিস প্রমাণিত করে যদি তুমি বাঁচতে চাও ভবিষ্যতে, তাহলে তোমাকে তুমি আসো, এসে তোমার এইগুলো প্রশ্ন। আজকে দুদুকে যে অবস্থাটা নিয়ে যে প্রশ্ন উঠছে দুদুকে, একসময় দুদুকে এক চেয়ারম্যান বলেছিলেন দুদুক হলো একটা দন্তহীন বাঘ, হ্যাঁ তাই না? তো আজকে সেই কথারই আজকে প্রমাণিত হয়েছে, দুদুক আজকে দন্তহীন একটা বাঘ, হ্যাঁ, যার যে ভাগের কোনো মানুষকে আক্রমণ। এভাবে চলতে থাকলে দুর্নীতি বন্ধ হবে না? আমি দুর্নীতি কোনোদিন কোনো দেশে সারা পৃথিবীতেই কোনো সময় যে শতকরা 100বার বন্ধ হয়েছে এমন ইতিহাস নাই। এই যে যেই নজির বেনজিরের আমরা দেখলাম, এটি কি অনেক বেশি ম্যাসিভ আকারে মনে হচ্ছে না? না, ম্যাসিভ আকারে আমরা দুজনেই তো বলেছি এই ব্যাপারটা, যে বাংলাদেশের সমাজ এখন যে অবস্থা দাঁড়িয়েছে, যে কয়েকটা ব্যক্তির কারণে, হয়তো এরকম ব্যক্তির প্রতি জেলায় হইতে পারে, থানায় হইতে পারে, বিভিন্ন জায়গায় এরকম ফুলে পাপে হয়েছে, এটা অস্বীকার করার কারণ নেই। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল সাহেবও বলেছেন যে রাজনীতিবিদদের মধ্যে হয়েছে। সুতরাং সেই জায়গাটার থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, যে কথাটা আবার বলতে আমাকে একই কথা, যে এই দেশে গরিব সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা, তাদের কষ্টে, তাদের এই যে ঘাম চড়ানো কষ্টের ফলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে দেশে বিদেশে আজকে আমরা নিয়ে আসছি, অর্থ নিয়ে আসছি আমরা নেতৃত্বে, এইটা যারা লুটপাট করে খাবে, এইটার কোনো সময় অ্যাকসেপ্ট করার মতো কেউ গ্রহণ করতে পারবে না। রাষ্ট্র ব্যবস্থা তো এটা করা উচিত, করবেই না। এবং সাধারণ মানুষ, আজকে সাধারণ মানুষের যে ক্ষোভ বিক্ষোভ, আজকে ভিতরে যে জ্বালা, যে অন্তর্জ্বালা, সবারই অন্তর্জ্বালা, যে যারা সৎভাবে জীবনযাপন করি, যারা সৎভাবে চলতে চেষ্টা করি, যারা রাষ্ট্র ভালো চাই, রাষ্ট্র ব্যবস্থা ভালো চাই, সমাজ ব্যবস্থা ভালো চাই, সাধারণ মানুষের থেকে আমরা তাদেরকে সুস্থ ভালো রাখার জন্য যারা স্বপ্ন দেখি, বঙ্গবন্ধু সোনার বাংলা স্বপ্ন যারা দেখেন, একটি শোষণহীন সমাজ যারা দেখতে চান, সেই সমাজ ব্যবস্থায় যারা এই লুটেরা শ্রেণী আজকে সমস্ত সম্পদ লুটে করে খাবে, মানুষেরকে এইটা কোনোদিন এটা বরখাস্ত করা উচিত না, করা হবেও না, এবং ভবিষ্যতে তাদেরকে অবশ্যই আইনতা আসবে। এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী তাদের আইনতা আইনে যথাযথভাবে আইনে তাদের বিচারের ব্যবস্থা করবেন বলে আমি বিশ্বাস। ধন্যবাদ। আমি একটু জনাব এম এ আজিজ আপনার কাছে আপনার শেষ কথা আসলে শুনতে চাই, যেটি জনাব মমতাজ হোসেন বলছেন যে দুর্নীতিবাজ যারা আছে, সম্প্রতিবর্ধিত সবারকে আইনের আওতায় আসবে, দৃষ্টান্তমূলক বিচার হবে এমন প্রত্যাশা করছেন। আপনি কি সেই প্রত্যাশা করছেন কিনা, নাকি তদন্তে সবকিছু শেষ হয়ে যাবে? আবার যে বিষয়টি বললেন যে এই ধরনের নজিরও তো নাই যে 20 বছর পরে যে যারা দেশ ছেড়েছেন তাদের বিচার হবে দেশে। তারা হচ্ছে ধরেন বেনজির বলেন, আজিজ আহমেদ বলেন, মতিউর বলেন, আসাদুজ্জামান মিয়া বলেন, যেগুলো বড় বড় বাঘা, এছাড়া ডিআইজি লেভেলেরও কয়েকজনের নামে কিন্তু রিপোর্ট হয়েছে। হ্যাঁ, এতে 10-12 জনের রিপোর্ট কিন্তু হয়েছে। তারা যে পরিমাণ টাকা রোজগার করেছে অন্যায়ভাবে, এটা নিয়ে তো বিদেশে তাদের ঘরবাড়িও আছে, তারা বিদেশি হয়ে যাবে, সমস্যা কি? দেশে আসার দরকার নেই তো। বেনজির তো দুবাইয়ে তো বাড়ি আছে, তাকে দেশে পচা দেশে এসে লাভ কি? তার হিসেবে তো পচা দেশ, এটা লুটতরাজের দেশ, লুটতরাজ করে নিয়ে গেছে। তো এই জন্যই আমি বলছি যে শুধু তাই নয়, সমাজটাকে এমন একটা অবস্থায় নিতে হবে যে দুর্নীতির পক্ষে যেন কথা না বলতে পারে। এখন সরকারের ভিতর থেকে দুর্নীতির পক্ষে কথা বলেছে, বেনজিরের পক্ষে কথা বলেছে, আজিজ আহমেদের পক্ষে কথা বলেছে। যখন আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে রিপোর্ট হয়েছে, তখন কিন্তু পুলিশ অ্যাসোসিয়েশন থেকে স্টেটমেন্ট দিয়ে সাংবাদিকদের ভর্ৎসনা করেছে। এটা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে এটার প্রতিবাদ এসেছে। কোথায় গেছে দেখেন। এরপরে তার বিরুদ্ধে যখন রিপোর্ট আসাদুজ্জামান মিয়া, হ্যাঁ, তারপরে এখন সাথে আবার যুক্ত করে দিছে যে না, আজিজ আহমেদের ভিতরে যে নিষেধাজ্ঞা আছে সেটাও বহাল থাকবে। এবং তারা ওই আগের কথাই বলছে যে তারা মানবাধিকার, দুর্নীতি আইনের শাসনের পক্ষে, একথা বলেছে। এখন আমার কাছে মনে হয়েছে টোন ডাউন হয়েছে, একটু টোন ডাউন হয়েছে। এই থ্রেটের পরে টোন ডাউন হয়েছে। এখন কইতেছে যে শুধু আমলারা না, রাজনীতিবিদরা দুর্নীতি করে। হ্যাঁ, করে তো, রেকর্ড তো আছেই, হলফনামায় আছেই তো, এটা খোঁজার দরকার কি? খোঁজার তো দরকার নেই। ওই হলফনামা তো ইয়ে করেন, তদন্ত করেন। বিচার বিভাগে বিচারক বাড়ান, দুদকের সক্ষমতা বাড়ান, সুশাসন বাড়ান। দুদকের লোকও তো আমি জানি, দুদকের লোকে তো তদন্ত করতে গেলে আপনার ওখানে দরবার করে,
নাহলে মতিউর সার্ভার রিলিফ হলো, ক্লিন সার্টিফিকেট কেমনে পাইলো বলেন? এই জন্যে বলছি যে সুশাসন সব প্রতিষ্ঠানে আসতে হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং রাজনৈতিক অঙ্গীকার লাগবে আমি দেশটাতে আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠিত করব, দেশের মানবিক একটা সমাজ গড়ব, এখানে রাজনৈতিক সদিচ্ছা লাগবে। আমার বগলের ভিতরে দুর্নীতিবাজ আর আমি দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা দিলে তো লাভ হবে না। যেমন উদাহরণ দিলাম, রাজনৈতিক সদিচ্ছা ক্যাসিনোর সময় ক্র্যাকডাউন হয়েছিল না? ক্যাসিনোর সময় তো বাঘা বাঘা লোক ছিল। ওই সময়ে আমি জানি পুলিশ ওই ক্যাসিনো ওইটাকে পাহারা দিত। তখন যে ডিএমপি কমিশনার ছিল, আইজিপি ছিল, আসাদুজ্জামান ডিএমপি কমিশনার ছিল, ওখানে নাকি সাংবাদিকরাও কয়েকজন যা ভাগ নিছে। এখন ওই সম্রাট অর্থাৎ নিচুর লেভেলের কয়েক নেতা জেল টেল দিয়ে ঘুরায় গাড়ায় আপনি উপরে সব মাফ করে দিয়েছেন, কিন্তু ক্যাসিনোতে তো সবাই বাগান নিছে, বড় বড় নেতারা বাগান নিছে, ধরলেন না কেন? ধরেন বদি ইএবার বিরুদ্ধে ক্র্যাকডাউন হলো একবার, বদি খুব ঘৃণিত হয়ে গেল, আদর্শিত হয়ে গেল, তখন বদিকে বাদ দিয়ে তার মেয়েকে ওয়াইফকে নমিনেশন দিলেন। তাহলে মেসেজটা কি গেল? লাভ তো হলো না। জনগণ তো ঘৃণা করতে পারে, জনগণ প্রতিবাদ করতে পারে, জনগণ স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধ করা, ছাত্ররা নেমেছে, ছাত্ররা কিন্তু প্রতিবাদ করেছে, কিন্তু আপনি আমার বয়সে প্রতিবাদ করব না। আমরা মন থেকে এটা পালসটা পলিটিশিয়ানরা বুঝে তার ব্যবস্থা নেওয়া উচিত, সেই বুঝটা আসতেছে না। এই জন্যই আমি বলছি সরকারের কাছাকাছি থাকা লোকরা দুর্নীতি করছে এবং একটা ভোগী শ্রেণী তৈরি হয়ে গেছে। পরিসংখ্যান ব্যুরো কি বলছে? 5% লোকের হাতে 31% অর্থ সম্পদ চলে গেছে, আর নিচের 5%-এর হাতে 0.37% সম্পদ। বৈষম্যটা কোন জায়গায় গেছে? কোন জায়গায় চলে গেছে? যত স্ট্রাকচার বলেন যা কিছু আছেন সব ধনিক শ্রেণীর জন্যে, গরিবের জন্য কি আছে? কি আছে বলেন? কি করতেছি আমরা? সমাজটাকে কিভাবে তৈরি করতেছি? গড় জিডিপি বেড়ে গেছে, গড় আয় বেড়ে গেছে। আজিজ খান হলে পৃথিবীর ভিতরে ধনী ফোর্বসের লিস্টের একজন, তার আয় আর আমার আয় জিরো, আর তার আয় হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি। এটা গড় করে তো এগুলো দেখলে তো হবে না। দেশটা সুখের লিস্টে আমরা নাই, আমার দেশটা সুখ চলে গেছে। জাতিসংঘে সুখের একটা তালিকা করছে, কোন দেশের মানুষ সুখী, সেই তালিকায় বাংলাদেশ নাই। সুখ কিন্তু একটা ব্যাপার। আপনি দেখেন, আমি পাকিস্তান আমলে যখন স্কুলে যাইতাম দেখছি রাস্তা দিয়ে বাজারে যেত সাধারণ মানুষ গেঞ্জিটা গায়ে দিত না, ছিঁড়ে যেতে পারে, ঘাড়ে রাখতো, স্যান্ডেলটা পচা স্যান্ডেলটা তাও হাতে করে নিত যে বাকিটা পড়ে যাবে। কিন্তু মানুষের ভিতরে এত অশান্তি ছিল না, মানুষের ভিতরে সুখ ছিল, অল্প খেত, সুখ ছিল। এখন কেন যেন মানুষের অনেক বিত্ত বৈভবের মালিক, সুখ নাই, কারণ সব অন্যায়ের ভিতরে। শেষ কথা কি বলবো, আমাদের শেষ করতে হবে। এই যে আশ্রয় প্রশ্রয়দাতারা যদি ছাড় পান, দুর্নীতিবাজরাও ছাড় পাচ্ছেন, অনেক ক্ষেত্রে দেশের বাইরে চলে যাচ্ছেন, সেক্ষেত্রে আসলে দুর্নীতি কিভাবে বন্ধ হবে? দুর্নীতি বন্ধ হতে গেলে আমার যে জায়গায় গেছে, আমার ধারণা এখন যে বড় রাজনৈতিক দলগুলো ক্ষমতা আছে বা ক্ষমতায় যাইতে চাচ্ছে, এখানে সম্ভব না। যেমন ধরেন আপনি নিশ্চয়ই বট গাছ দেখছেন, বট গাছ খুব একটা কাজে লাগে না, কাকপক্ষে বসে থাকে আর নিচে ছায়া খায় রাখালরা। হ্যাঁ, ওই গাছের ভিতরে ফোকলা হয়ে গাছ নিজেই ভেঙে পড়ে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যেভাবে সমাজটাকে সরকার পরিচালনা করছে তাতে এই সমাজটা কিন্তু ভেঙে পড়বে, সরকারও ভেঙে পড়বে। সুতরাং আমার মনে হয় ওই যেটা বললাম যে রাজনৈতিক সদিচ্ছা দেশটাকে নির্মাণ। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি কিছু বলতে চান কিনা? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, দেখুন আজিজ ভাইয়ের সাথে তো আমি অনেকগুলো হ্যাঁ, আমি যেটা মনে করি দুর্নীতি নির্মূল করতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে একা সম্ভব নয়, ওনাকে একা সব কিছু দেখা সম্ভব। এর জন্য তো ওনার বিভিন্ন সংস্থা রয়েছে, হ্যাঁ, যেটা ইন্টেলিজেন্সের বিভিন্ন সহ অন্যান্য সংস্থা রয়েছে। এখন এই যে আমরা বলি দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন সংস্থা, হ্যাঁ, কনস্টিটিউশনাল একটা সংস্থা, তার স্বাধীন
সংস্থা। আমরা আশা করব এই স্বাধীন সংস্থার মধ্যে যেটা বলছেন প্রথমে, যদি শস্যের মধ্যে যদি ভূত থাকে আপনি তাড়াবেন কীভাবে? এই ধরনের যে সমস্ত সংস্থাগুলো আছে, সে পুলিশ বাহিনী বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, দুদক বলেন, যারাই আছেন, এই সবগুলোর থেকে আমাদেরকে এখান থেকে সেই শস্যের থেকে ভূত তাড়াতে হবে। এবং যেটা করা সম্ভব রাজনৈতিক নেতৃত্বের দিয়েই। আমি আশা করি সেই রাজনীতির নেতৃত্ব অবশ্যই সেটা বুঝতে পারছেন দেশের এই ব্যবস্থা থেকে উত্তরণে কী উপায় আছে। এই ধরনের লোকদের যারা কর্মকাণ্ড করে আজকে দেশের রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছেন, মানুষের অর্থ লুটপাট করে খাচ্ছেন সাধারণ মানুষের, তাদের থেকে কীভাবে দেশকে উদ্ধার করা যায় এটা রাজনীতিবিদরাই করবেন। এবং আমি আশা করি বঙ্গবন্ধু কন্যা হিসাবে উনি এইটা অবশ্যই সেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করবেন। মানুষের সেই আস্থার জায়গাটায় আবার ফিরে আসবে। এই ধরনের ব্যক্তিরা ভবিষ্যতে যেন আবার একটা বেনজির, আবার একটা মতিউর, এই ধরনের যাতে সৃষ্টি না হয় এই সমাজে, সেই সমাজ ব্যবস্থা উনি শেষ করতে হবে। দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হবে। আবার দেখা হবে আগামী শনিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।